4 ঘন্টা হতে চললো, ডক্টর কিছু বলছে না কেন? চিন্তিত শোনালো লুসিনাকে। অ্যাড্রিয়ান চেয়ার ছেড়ে উঠে এসে হাঁটু গেড়ে লুসিনার সামনে বসলো। শক্ত করে লুসিনার হাত ধরে মিষ্টি হাসলো সে। ছেলেটির হাসি অমায়িক। লুসিনার মনে হয় অ্যাড্রিয়ানের হাসি যেন তার হৃদয়ের গভীর সমুদ্রে এক একটা জলোচ্ছ্বাস তৈরি করতে সক্ষম। লুসিনাকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে অ্যাড্রিয়ানের হাসি আরো চওড়া হলো। মিষ্টভাষী অ্যাড্রিয়ান লুসিনার উদ্দেশ্যে বলল, এত কিসের চিন্তা লুসি? দেখবে সব ঠিক হয়ে যাবে। এলিজা আমাদের মাঝে ফিরে আসবে। একজন ডাক্তার হিসাবে ওর কন্ডিশন দেখে এটুকু তোমার বলতে পারি। কিন্তু এডি, বাচ্চাটার কথা জানলে এলিজা পাগল হয়ে যাবে। অ্যাড্রিয়ানের মুখশ্রীতে জমে থাকা হাসি নিমেষেই গায়েব হয়ে গেল। তারও খুব চিন্তা হচ্ছে এই বিষয়টা নিয়ে। নিজে একজন ডক্টর হওয়ার সুবাদে খুব ভালো মতো জানে মেন্টাল ব্রেকডাউন কতটা ভয়াবহ। তার উপর ফার্স্ট টাইম মাদাররা বাচ্চাদের প্রতি বেশি পজিটিভ এবং অ্যাটাচড থাকে। অ্যাড্রিয়ানের মুখভঙ্গিতে কিছুটা বিচলিত হলো অ্যাশার। অ্যাড্রিয়ানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, অ্যাড্রিয়ান বিন্দুমাত্র সময় অপেক্ষা না করে গড়গড় করে এলিজার আফটার মিসক্যারেজ সিমটমসগুলো বলে ক্ষান্ত হলো। সাথে তার চোখে মুখে ফুটে উঠল বিস্তর এক হাসি। সে চেয়েছিল অ্যাশার নিজ থেকেই প্রশ্ন করুক, আর হলোও তাই। এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালের দিকে রওনা হলো অ্যারন। মিনিট 20 পৌঁছে গেল গন্তব্যে। ক্যাব থেকে নেমে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে সে। মনে হচ্ছে তার পা অসাড় হয়ে আসছে। সে এখনো বিশ্বাস করে উঠতে পারছে না গতকাল সন্ধ্যায়ও সে এলিজার হাসির শব্দে নিজেও হেসেছে, আর আজ এলিজা হসপিটালের বেডে শুয়ে আছে নির্জীবের মতো। নিজেকে শক্ত করে সে হাঁটা দিল হাসপাতালের মূল ফটকের সামনে। অ্যারন এসে রিসেপশনের সামনে দাঁড়াতেই সে ব্রিয়ানকে দেখতে পেল বক্স ভর্তি কিছু নিয়ে কোথাও যাচ্ছে। অ্যারন হাঁক ছেড়ে ব্রিয়ানকে ডাকে, ব্রিয়ান। ব্রিয়ান থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। অ্যারন তার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, এই বক্সে কি নিয়ে যাচ্ছ? ব্রিয়ান আগন্তুক ব্যক্তিকে দেখার উদ্দেশ্যে তার হাতে থাকা বক্সের অবস্থান কিঞ্চিত পরিবর্তন করলো এবং আগন্তুককে চিনতে পেরে বিনয়ী ভঙ্গিতে বলল, জুনিয়র মিলার, অনেকদিন পর দেখা, আপনাকে চেনাই যাচ্ছে না, গলার স্বরও চেঞ্জ হয়ে গেছে। ব্রিয়ানের কুশলাদি তোয়াক্কা না করে পাল্টা প্রশ্ন সে করে, এই বক্সে কি নিয়ে যাচ্ছ? এগুলো মিস এলিজার মেডিসিন। অ্যারন কিছুটা উঁচু গলায় বিস্ময় নিয়ে আবারও প্রশ্ন করে, এতগুলো ঔষধ? অ্যারনের আওয়াজে কয়েকজন মানুষ ও হাসপাতালের স্টাফ তাদের দিকে তাকায়। ব্রিয়ান কিছুটা জড়সড় হয়ে বলে, জুনিয়র মিলার, কাম ডাউন, আপনি আমার সাথে উপরে আসুন। এখানে অসুস্থ রোগী আছে, তাদের অসুবিধা হবে। অ্যারন বিষয়টা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে ব্রিয়ানের পেছনে হাঁটা দিল। 7 নম্বর ফ্লোরে এসে লিফট থামতেই কতগুলো পরিচিত মুখ ভেসে উঠল অ্যারনের চোখে। অ্যাশারকে দেখে তার হ্যাজেল রঙা চোখ জল জল করে উঠল। তার ভাই অ্যাশার, যে কিনা সবসময় নিজেকে মেইনটেইন করে চলে, যার খুদ ধরা মুশকিল, সেই অ্যাশারের বেহাল দশা দেখে ভরকায় অ্যারন। এলোমেলো পায়ে হেঁটে যায় তার ভাইয়ের কাছে। বরাবরের মতো মিষ্টি গলায় ডাকে, অ্যাশ। অ্যারনকে হাতের ইশারায় কাছে ডাকে অ্যাশার। সে বসতেই প্রশ্ন করে, রনু, তোর আসতে দেরি হলো কেন? ফ্লাইট ডিলে হয়েছিল। সিস কেমন আছে? কন্ডিশন কি খুব বাজে? অ্যারনের পিঠ চাপড়ে বলে, চিন্তার কিছু নেই, সে ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু বাচ্চাটা। বুঝেছি। মাথা নাড়ে অ্যারন। এলিজার সাথে শুভ হওয়ার আগে তোর সাথে লাস্ট কথা হয়েছিল। তুই কি কিছু অদ্ভুত শুনেছিস? এনিথিং এলস? সিসের সাথে আমি মজা করেছিলাম তখন। তারপর বেশ কিছুক্ষণ কথা বলার পর কলিং বেলের আওয়াজ শুনেছি। এছাড়া আর কিছুই শুনতে পাইনি। তারপরই সিস ফোন কেটে দিয়েছিল। সবাই উৎসুক হয়ে চেয়েছিল অ্যারনের দিকে, কিন্তু তার উত্তর নীরব হয়ে গেল। কোনো ক্লু পাওয়া গেল না। নীরবতা ভেঙে অ্যারন এবার লুসিনার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। অ্যারনের নির্লিপ্ত চাহনি দেখে লুসিনা ইতস্তত করে কিছু বলতে নিয়েও বলতে পারল না, মাথা নিচু করে রইল। লুসিনার এহেনে কাণ্ডে অ্যারন ঝাঁঝালো গলায় প্রশ্ন করলো, তোরা কোথায় ছিলি লুসি? আমরা ডিনারে গিয়েছিলাম। কিছুটা তোতলায় লুসিনা। অ্যাড্রিয়ান এবার মুখ খুলল, রাগান্বিত হয়ে প্রশ্ন করলো, তুমি কি আমাদের সন্দেহ করছো অ্যারন? মোটেও না, তবে তোমাদের সিকিউরিটি গার্ডকে করছি। এতক্ষণে সকলের টনক নড়ল। লুসিনা আর অ্যাড্রিয়ান বিস্ফোরিত নয়নে অ্যারনের দিকে চাইল। মাথা নিচু করে বসে থাকা অ্যাশারও দৃষ্টি মেলল তার ছোট ভাইয়ের পানে। সবাইকে অবাক হতে দেখে কিছুটা রাগ হলো অ্যারনের। কর্কশ গলায় বলে উঠল, ডোন্ট সে দ্যাট, যে এটা তোমার মাথায় আসেনি। আসলেই মাথায় আসেনি। লুসিনার গলা চিন্তিত শোনালো। অ্যারন তাচ্ছিল্য করে অ্যাশারকে বলল, তোর মাথায় আসেনি? হাউ সিলি। কেউ কোনো কথা না বলায় অ্যারন আবারও বলল, প্রাইম সাসপেক্ট কে তা সিসের জ্ঞান ফিরলেই জানা যাবে। তবে এই কাজে সরাসরি যুক্ত ছিল এমন কাউকে খুঁজতে
এমন কাউকে খুঁজতে গেলে সাসপেক্ট আপাতত একজনই, আর সে হলো লুসিনাদের দারোয়ান। তবে আমার ইভানের পাশাপাশি আরো একজনকে প্রাইম সাসপেক্ট মনে হচ্ছে। কে? সকলে একসাথে জিজ্ঞেস করলো। অ্যারন স্মিথ এসে উত্তর দিল। রিচার্ড লিয়াম। অস্ফুট স্বরে অ্যাশার বলে উঠল, ইভানের বাবা? হ্যাঁ, তিনি কখনোই সিসকে পছন্দ করতেন না। সিস আর ইভানের বিয়েটা ছিল কন্ট্রাকচুয়াল, আর এই কন্ট্রাক্ট অফার করেছিলেন মিস্টার লিয়াম। এখানে অনেক কাহিনী আছে, আমি সিসের অনুমতি ছাড়া সেসব বলতে পারছি না, তবে যতটুকু বলা সম্ভব বলছি। আচ্ছা, বলো। অস্থির হয় অ্যাশার। বাকিরাও ওদের আগ্রহ নিয়ে তাকায় অ্যারনের দিকে। সে অ্যাশারের দিকে চেয়ে আবারও বলতে শুরু করে, সিস ইভানকে টিনএজ থেকেই পছন্দ করত, সেটা তো জানিস। হুম। সেই সময় ইভানের বিয়ে ঠিক ছিল রেচালের সাথে। হুম, সেটা আমি জানি। আবারও উত্তর করে অ্যাশার। পারিবারিকভাবেই বিয়ে ঠিক হয়েছিল। পারিবারিকভাবে বিয়ে ঠিক থাকলেও ইভান আর রেচালের সম্পর্ক বেশ গভীরই ছিল, কিন্তু বিপত্তি বাধে বিয়ের দিন রাত। অজ্ঞাত কারণে রেচাল পালিয়ে গিয়েছিল সেদিন। লুসিনা কিছুটা সন্দিহান হয়ে জিজ্ঞাসা করে, বিনা কারণে কেউ কেন পালাবে? নিশ্চয়ই কোনো কারণ থাকবে, আর নিশ্চয়ই তা বড় কোনো কারণ। জানি না কেন পালিয়েছিল, তবে ওর পালানোর খবর জানার পর ইভান পুরো ভেঙে পড়েছিল। মদ্যপ হয়ে নিজেদের বাড়ির ছাদে গিয়ে বসেছিল, আবার সকালের কাছে টেক্সট দিয়েছিল যে সুইসাইড করবে। বিষয়টা কেমন আজব না? গভীর সম্পর্ক থাকাকালীনও পালিয়ে যাওয়া, মদ্যপ হয়ে থ্রেট নোট। চিন্তিত মুখয় অবয়ব পরিলক্ষিত হয় অ্যাড্রিয়ানের। মাথা নেড়ে আবারও বলতে শুরু করে অ্যারন। সিস ইভানের কাছে যাওয়ার আগে কথা বলেছিল রিচার্ড লিয়ামের সাথে, তারপর ছুটে গিয়েছিল ইভানের কাছে। সেদিন রাতেই সিসকে ইভান বিয়ের জন্য প্রপোজ করে। সিসও রাজি হয়। As you know, she used to love Ivan. তাচ্ছিল্য করে বলে অ্যাশার। একটু থেমে আবারও বলে ওঠে, ওয়েট, তখন তো লিয়াম আর এস্তারদের মধ্যে ঝামেলা ছিল। হ্যাঁ, আর ঠিক এই কারণেই সিস নিজের সারনেম অ্যাস্থার ব্যবহার করলেও লুকিয়ে ছিল অ্যাস্থার হিসেবে নিজের আসল পরিচয়। আজ অব্দি ওরা জানে না সিস রুটস অ্যান্টিক্সের মালিক। সিস ওদের বলেছিল তার পরিবারে কেউ নেই, চাইল্ড কেয়ার হোমে বড় হয়েছে সে। কিন্তু মিস এলিজা নিজের পরিচয় কিভাবে লুকালো? সন্দেহ নিয়ে তাকায় ব্রিয়ান। অ্যাশার মিলারের আসল পরিচয় কয়জন জানে ব্রিয়ান? ব্রিয়ান কোনো উত্তর করলো না। অ্যারন বসা থেকে উঠে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আজ অব্দি বুঝলাম না ওদের বিয়ের কারণ। গোলক ধাঁধার ন্যায় আমি হারিয়ে যাই যতবারই চিন্তা করি এটা নিয়ে। অ্যারনের কথা শেষ হতেই অ্যাশার ভ্রু কুঁচকে তাকে প্রশ্ন করল, তো রিচার্ড লিয়ামকে কেন সন্দেহ হচ্ছে? আর তুই কি কোনোভাবে ইভানকে নির্দেশ বলছিস? অ্যারন মাথা নাড়িয়ে না বোধক উত্তর করে বলতে শুরু করে, ইভান আমাদের ফার্স্ট প্রাইম সাসপেক্ট, আর সেকেন্ড সাসপেক্ট ওর বাবা রিচার্ড। রিচার্ডকে সন্দেহ করার বেশ কারণ আছে। যেমন? উনি এর আগেও সিসকে মারতে চেয়েছে। কি বলছিস? কিভাবে? সেটা সিসকে জিজ্ঞাসা করিস। একবার বা দুবার না, 4 বার সে মারার চেষ্টা করেছে। আর এর কারণ হচ্ছে ইভান কিছুটা সিসের প্রতি আসক্ত হয়ে পড়েছিল, আর রিচার্ড ভাবতো সিস গরিব ফ্যামিলির মেয়ে, ওর থেকে আর কি বা আশা করা যায়। রিচার্ড চেয়েছিল রাঘব বোয়াল, রেচালের পরিবারের মতো ধনী পরিবারকে সে সম্বন্ধী করতে চেয়েছিল, কিন্তু রেচাল পালিয়ে গিয়ে তা ভেস্তে দিয়েছিল। যত দূর জানি সম্মান বাঁচানোর জন্যই সিসকে বিয়ে অফার দিয়েছিল রিচার্ড। টাকা মানুষকে অমানুষ করে তোলে, টাকা কাঠের পুতুলেরও প্রাণ এনে দেয়। দীর্ঘশ্বাস ফেলে লুসিনা। অ্যাশার অ্যারনকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, কিন্তু শুধু ভালোবাসার খাতিরে এলিজা বিয়ে করতে রাজি হয়ে গেল? আর অফার কি ছিল? তা জানি না। তুই এলিজাকে কিভাবে চিনিস? আর দুজনে বিজনেস ডিল করলি বা কিভাবে? তুই তো বিজনেসে কখনো জড়িত ছিলি না, কখনো উত্তর দিসনি। আজ উত্তর দে। অনেক কিছু তো দেখছি জানিস ওর ব্যাপারে। সিস একজন পিয়ানিস্ট, তোরা সবাই হয়তো জানিস। হ্যাঁ। ছোট করে জবাব দেয় লুসিনা। সিস আমাদের ভার্সিটির একটা কম্পিটিশনে জয়েন করেছিল কম্পিটিটর হিসেবে। আমিও ছবি তুলে ভার্সিটি ফরমে অ্যাড করতে সেখানে গিয়েছিলাম, ওখানেই পরিচয় হয়েছিল। তারপর থেকেই কথা বলে শুরু? প্রশ্ন করে অ্যাশার। না, সিস সবার সাথে মিশতো না, তাই আমাকেও প্রথম পাত্তা দেয়নি। তবে ডিয়ানের ফিয়ন্সের বাড়িতে আমরা সবাই গিয়েছিলাম দাওয়াতে,
সেখানেই আবার সিসকে দেখে জানতে পারলাম উইলিয়ামের ছোট বোন হলো এলিজা এস্থার। তার সাথে আমি নিজেই কথা বলার চেষ্টা করেছিলাম, সৌজন্যতার খাতিরে সেও কথা বলেছিল। এভাবেই কথা বলতে বলতে একসময় বিজনেস নিয়ে কথা শুরু করি। তবে বিজনেস শুরু করেছে ডিয়ার উইলিয়াম। ডিয়ানা? হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু তুই এলিজার এত ক্লোজ হলে কিভাবে? আমরা ক্লোজ হয়েছিলাম কারণ আমি সিসকে অনেক কিছুই সাহায্য করতাম, তাই সে আমাকে অনেক বেশি ভরসা করে। কি কাজ? বিজনেস প্রফেশন। ও। হ্যাঁ, আর তারপর আমার ফোনে সিসের পিক দেখে তুই বলেছিলি তুই ওকে পছন্দ করতি একসময়, অ্যান্ড সো অন। অনর্গল বলে গেল অ্যারন। তার কথা শেষ হওয়ার পরক্ষণেই পিছন থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। মিসেস মিলারের বাড়ির লোক কে আছেন? আমি ওর হাজব্যান্ড। কিছু হয়েছে? চিন্তিত গলায় উত্তর করলো অ্যাশার। ব্লাড লাগবে। রেডি আছে। কত ব্যাগ লাগবে? আপাতত 1 ব্যাগ হলেই হবে। আচ্ছা, পেশেন্টের কন্ডিশন এখন কেমন? নার্ভ রেসপন্স করছে, আশা করা যায় তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে, তবে সবটাই উপরওয়ালার হাতে। প্রার্থনা করুন। নার্স চলে যেতেই লুসিনা অ্যাশারকে জিজ্ঞাসা করলো, এলিজাকে হয়তো কোনোদিন হসপিটালে রাখতে হবে, তা এরপর ও আমাদের সাথেই যাচ্ছে, তাই না? নো, শি উইল স্টে উইথ মি। নির্লিপ্ত গলায় অ্যাশার নাকচ করলো। কিন্তু কেন? জোরালো গলার পাল্টা প্রশ্ন করলো লুসিনা। তার ব্যবস্থা করে নিতে হবে আমার। কাট গলায় জবাব করলো অ্যাশার। তার নির্লিপ্ত চাহনিতে কিছুটা ভরকে গেল লুসিনা। মনে আবারও সাহস সঞ্চার করে বলার আগেই অ্যাড্রিয়ান আবারও বলল, আমি জানি আমাদের ওপর রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তাহলে আপনি আর আপনার গার্লফ্রেন্ড চলে আসুন আমার এখানে। আমি আপনাদের উষ্ণ স্বাগত জানাচ্ছি, কিন্তু আপনাদের বাইরের এরিয়া আপাতত সেফ না। আমি চাই না আমার এলিজাবেথ আবার কোনো সমস্যায় পড়ুক। অ্যাড্রিয়ান বিরক্তি নিয়ে বলে ওঠে, নিজের বাড়ি থাকতে আপনার ওখানে কেন থাকবো? তাহলে নিজের গার্লফ্রেন্ডকে বোঝান আমি এলিজার সেফটির জন্য বলছি। আর এমনিতে আপনাদেরকে আমার কাজে লাগবে। সামনে বড় কিছু ওয়েট করছে ডক্টর আলবার্ট। এলিজা ওয়ান্টস টু টেক রিভেঞ্জ। সে নিজে আমাকে বলেছে যেদিন আমাদের প্রথম দেখা হলো ও ইভানকে দেখিয়ে দিতে চেয়েছিল একজন সফল গায়িকা হয়ে, আর এখন আমি নিতে চাই। তবে আমি এলিজার মতো শান্ত হয়ে রিভেঞ্জ নিতে পারবো না। ইভানকে ওর কাজের দায় নিতে হবে, আর তুই অফার করেছে ধ্বংস করে দেবো ওকে আমি। সকলের কথার মাঝে ব্রিয়ান কিছুটা জড়সড় হয়ে বলল, আমার মনে হচ্ছে আমাদের সবার এখন একসাথে থাকা উচিত, কেননা ব্রিয়ানের কথা শেষ হওয়ার পূর্বেই অ্যাশার রাশভারী গলায় বলে ওঠে, দ্য গেম বিগেন। মধ্যরাত প্রায় দ্বার প্রান্তে। দেয়ালে টাঙানো বড় ঘড়িটা জানান দিচ্ছে কিছু সময় পরেই 1টা বাজতে চলেছে। অপারেশন থিয়েটারে গ্রিন সিগন্যালের দিকে উপস্থিত সকলেই উৎসুক হয়ে চেয়ে আছে। আর মাত্র কিছুক্ষণ, তারপরে জানা যাবে এলিজার শারীরিক অবস্থা কেমন। কিছু সময় আগেও পালস ড্রপ করেছিল তার বেঁচে ফেরা আদৌ সম্ভব কিনা তা জানার অপেক্ষায় সকলে প্রহর গুনছে। অপেক্ষার অবসান ঘটিয়ে ডক্টর আনামেরি বেরিয়ে আসলো অপারেশন থিয়েটার থেকে। সকলে গিয়ে তার সামনে জড়ো হয়ে দাঁড়ালো। অ্যাশার জিজ্ঞাসক দৃষ্টি নিক্ষেপ করলে তিনি অত্যন্ত নিখুঁতভাবে নিজের প্রফেশনালিজম বজায় রেখে উত্তর করলেন, পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার। অনেক ব্লাড লস হয়েছিল, বারবার পালস ড্রপ করছিল, বাট শি ইজ লাকি টু সারভাইভ। আর বাচ্চাটাকে আমরা অনেক চেষ্টার পরেও বাঁচাতে পারিনি, সেটা তো আগেই জানিয়েছি। ধন্যবাদ ডক্টর মেরি। এলিজার সাথে কথা বলা যাবে? নির্লিপ্ত কণ্ঠ শোনায় অ্যাশারের গলায়। না, ওর জ্ঞান ফেরেনি এখনো। স্লিপিং পিল দেওয়া হয়েছে। মিস্টার মিলার। জি বলুন। উই নিড টু টক অ্যাবাউট। সম্মতি জানালো অ্যাশার। মেরির পেছনেই হেঁটে হেঁটে তার চেম্বারে ঢুকলো সে। মেরি চেয়ারে বসতে বসতে বলল, মিস্টার মিলার এক্সপ্লেইন নাও। কি এক্সপ্লেইন করব? কিছুটা দায়সারা ভাবে বলে অ্যাশার। আপনার ওয়াইফকে কেউ মেরে ফেলতে চেয়েছে, তা স্পষ্ট। লুকানোর চেষ্টা করে লাভ নেই, সো প্লিজ এক্সপ্লেন। আমার প্রফেশন অনেক কনফিডেন্সিয়াল, আই ক্যান্ট এক্সপ্লেইন। দেখুন মিস্টার মিলার, আপনি জানেন ওকে যেই অবস্থায় এনেছেন কেউ এই কেসটা পুলিশ ফাইল ব্যতীত হ্যান্ডেল করতো না। আপনি কি কাজ করেন সেটাও ডাক্তার আলবার্ট আমাকে বলেছেন। ওনার কারণেই আমি বেশি ঝামেলা করলাম না, অনেক ব্যস্ত থাকার পরেও পার্সোনালি হ্যান্ডেল করলাম। আলজিয়ানের কথা আপনি রাজি হয়েছেন, তাই ধন্যবাদ আপনাকে। সৌজন্যমূলক হাসির রেখা ফুটে ওঠে অ্যাশারের চোখে মুখে। ইটস মাই জব এনিওয়ে।
আপনার ওয়াইফ অনেক দুর্বল, ওর ঘাড়ের হাড়ে প্রচণ্ড জোরে প্রেশার পড়েছে। এছাড়া আপনি তো নিশ্চয়ই ভালো মতোই জানেন ও প্রায় 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আর যেহেতু বেবিটা আর নেই, এতে ওর মাইন্ডে বেশ বাজেভাবে প্রভাব পড়বে। ব্লাড অনেক লস হয়েছে, কয়েকদিন হসপিটালে অবজারভেশনে রাখতে হবে। আমি ওকে বাইরে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক কী কারণে মিস্টার মিলার? আশ্চর্য হয় মেরি। এই জায়গাটা ওর জন্য সেফ না, আর ওইখানে থাকলে হসপিটালের সমস্যা হতে পারে। আমি আসলেই বুঝতে পারছি না আপনাদের ঝামেলা। আপনারা ডক্টর আলবাতের পরিচিত না হলে আমি কখনোই নিজেকে জড়াতাম না। আই এম সরি ডক্টর মেরি। আচ্ছা, ওকে নিয়ে তো যাবেন, তবে ঠিকমতো নিউট্রিশন দিতে হবে, ওর খেয়াল রাখবেন। আর হ্যাঁ, নেক্সট 1 মাস প্রপার বেড রেস্টে থাকবে উনি। আর আপনি বিশেষ করে ওর শরীরের দিকে খেয়াল রাখবেন। বুঝতে পেরেছেন আমি কি মিন করেছি? জি, বুঝেছি। মাথা নাড়ে অ্যাশার, ছোট করে জবাব দিল সে। তার উত্তরের সাথে সহমত পোষণ করে মেরি আবারও সতর্ক করে বলল, নো ইন্টিমেসি অ্যালাউড। ওর বডি অনেক ফ্রাজাইল, আর ওকে হার্ট করে কোনো কথা বলবেন না। এই 1 মাস ওকে বাচ্চাদের মতো হ্যান্ডেল করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনার বাড়িতে কে কে আছে? সরি, বুঝলাম না। বলছি, বাড়ি যে নিয়ে যাবেন ওনার দেখাশোনা কে করবে? আমি নিজে করব, আর মেয়েট আছে। একটা পরিবার থাকলেও জলদি সুস্থ হতে পারতো। দীর্ঘশ্বাস ফেলে মেরি। কিন্তু আমার ওর দুজনের পরিবারই এলেতে থাকেন। ও আইসি, তো ফ্যামিলি লস এঞ্জেলস। আপনারা এইখানে কেন? আমার প্রফেশনের জন্য। অ্যাশার ডাক্তারের চেম্বার থেকে বের হতেই মিষ্টি আর নমনীয় এক নারী কণ্ঠ শুনতে পায় পেছন থেকে। ঘুরে তাকাতেই মেয়েটি মুচকি হেসে বলল, মিস্টার মিলার। ইয়েস, এলিজার কি হয়েছে? না, কিছু হয়নি। ওনার অবস্থা তেমন ক্রিটিক্যাল নয়, থ্যাঙ্কস টু লর্ড। ওনাকে যা অবস্থায় আনা হয়েছিল তাতে তো ভয় হচ্ছিল ওনাকে বাঁচানো যায় কিনা, কিন্তু হোপফুলি অপারেশনের পর শি ইজ আউট অফ ডেঞ্জার। ওনার বডি আর পালস ভালো মতোই রেসপন্স করছে। তবে মিসেস মিলারের ডিসচার্জ প্রসিজার কমপ্লিট করার আগে ডক্টর মেরি রিকোয়েস্ট করেছেন মিসেস মিলারের ফাইনাল চেক আপও হয়ে গেছে। জ্ঞান ফিরলে ওনাকে নিয়ে আপনারা বাড়ি ফিরতে পারবেন। আর হ্যাঁ, ওনাকে অবজারভেশনে রাখতে হবে, পারলে হসপিটাল থেকে একজন নার্স হায়ার করতে পারেন। ঠিক আছে। অ্যারন সেই নারী কণ্ঠের অধিকারিণীকে দেখে হতবিবল হয়ে তার দিকে নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। তার চাহনিতে মেয়েটা হেসে ফেলল। স্মিত হেসে অ্যারনকে প্রশ্ন করল, ভূত দেখেছো নাকি? তুমি এখানে কি করছো? শান্ত হও, আমি এখানে গাইনোকোলজিস্ট ডক্টর আনা মেরির অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই হসপিটালে ইন্টার্নি করছি। রিল্যাক্স মিস্টার মিলার। আমাকে না বলে এসেছো কেন? তোমাকে পাওয়া যায়? সব সময় তো অন্য কারোর সাথে ব্যস্ত থাকো। লন্ডন গিয়েছিলে যে, আমাকে বলে গিয়েছিলে, তাহলে আমি কেন বলবো? আচ্ছা আচ্ছা, ঝগড়া পরে করবে। ফার্স্ট মিট মাই এল্ডার ব্রাদার অ্যাশার মিলার অ্যান্ড অ্যাশ ও চার্লট লরেন্ট। শি ইজ ফ্রম বৌভো, ফ্রান্স। মেয়েটি আর কেউ নয়, অ্যারনের গার্লফ্রেন্ড চার্লট। মেয়েটি হেসে সবার সাথে কুশল বিনিময় করে। হঠাৎ অ্যাশার বলে ওঠে, নার্সটা হায়ার করে যদি আপনাকে হায়ার করি, আপনি কি অপমান বোধ করবেন? চার্লট কিছুটা ভরকে গিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকায় তার দিকে। ফলস্বরূপ সে আবারও বলে, আমার ট্রাস্ট ইস্যু আছে, যেহেতু আপনি আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড এবং এই বিষয় নিয়ে ইন্টার্নি করছেন। অ্যাশারের কথা শেষ হওয়ার আগেই চার্লট বলল, আমি ম্যামকে জানাচ্ছি। আই হোপ সে মানা করবে না, কারণ বর্তমানে ম্যামের কোনো ডেলিভারি নেই। আমি এক্ষুনি যাচ্ছি। মিষ্টি হেসে সে প্রস্থান করল। অন্যদিকে মিষ্টতায় ভরা সময় কাটিয়ে বাথরুমের দিকে হাঁটা দিল ইভান। ক্লান্ত রেচাল ঘুমের ঘরে আচ্ছন্ন। ইভান একবার পিছন ফিরে রেচালকে পর্যবেক্ষণ করলো। কিছু একটা ভেবে আবারও হাঁটা দিল শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে। গোসল শেষে ইভান নিজের গা এলিয়ে দিল বিছানায়। চোখ লেগে আসতেই তার সামনে ভেসে উঠল হাস্যোজ্জ্বল এলিজার মুখশ্রী। মুচকি হাসলো ইভান। মেয়েটাকে ভালো না বেশে থাকা যায় না। এলিজাকে ওপরওয়ালা এমনভাবেই গড়েছে। প্রথম দিন থেকে মেয়েটার গায়ের প্রতি আসক্ত ইভান। দুর্বল ছিল মেয়েটার হাসির প্রতি। দিন শেষে যখন বাড়ি ফিরত, মেয়েটা অবলীলায় তাকে জড়িয়ে নিত নিজের সাথে। আগলে রাখতো এমনভাবে যাতে ইভানকে কেউ ছিনিয়ে না নিতে পারে। ভয় পেত ইভানের অবস্থানকে। কখন না জানি মরুভূমির মরিচিকার ন্যায় হারিয়ে যায় ইভান। হঠাৎ লাফিয়ে ওঠে ইভান। তড়িঘড়ি করে কাউকে কল দিতে শুরু করে। ইভানকে কয়েক প্রহর অপেক্ষা করিয়ে লোকটা কল রিসিভ করে বলে ওঠে, কি সমস্যা ইভান? কি জন্য কল করেছো? ড্যাড, তুমি যেদিন বলেছিলে এলিজার বাচ্চাটাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবে,
তুমি সেটা মজা করে বলেছিলে, তাই না ড্যাড? বলো। আমি মজা কেন করবো ইভান? এটা হতে পারে না। এলিজা তো আমাদের কোনো ক্ষতি করেনি ড্যাড। তুমি ওকে অপছন্দ করো বলেই ওর কোনো ক্ষতি তুমি করতে পারো না।